তাহলে সেখানে কিছু থাকলে সেটা ব্যালেন্স থাকবে না, সেটা পৃথিবীর দিকে চলে যাবে না সেটা সূর্যের দিকে চলে যাবে। পৃথিবী যেরকম ঘুরপাক খাচ্ছে সেও সেরকম পৃথিবীর সামনে থেকে সূর্যের দিকে তাক করে থেকে সবসময় ঘুরপাক খাবে। তাহলে আমরা কি লাভ করলাম? একটা জিনিস লাভ করলাম, যেহেতু আমরা অ্যাটমসফিয়ার থেকে বাইরে বেরিয়ে এসেছি তাহলে আমরা সূর্যের ইউভি ওয়েভলেংথে ফটো তুলতে পারবো, এক্সরে ওয়েভলেংথে ফটো তুলতে পারবো এবং সেই ফটোগুলো কিন্তু তোলা হবে। সেখানে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে গেলাম। আরেকটা আমরা যদি কোনো একটা স্যাটেলাইট অরবিট নিই সেক্ষেত্রেও আমরা অ্যাটমসফিয়ারের উপরে থাকলে একটু হবো, কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে সূর্যকে সবসময় কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। যখনই সে একটা পোলার অরবিটে আছে, সে যখনই পৃথিবীর উল্টো দিকে চলে যাচ্ছে, মানে সূর্যের উল্টো দিকে পৃথিবীর পেছন দিকে চলে আসছে, তখন পৃথিবী কিন্তু তাকে এক্লিপস করছে, সে তখন সূর্যকে দেখতে পাচ্ছে না। সেটা এই ক্ষেত্রে হচ্ছে না, এ কিন্তু সারাক্ষণ পৃথিবীর সামনে থেকে সূর্যের দিকে তাক করেছে। তাহলে 24/7 মানে যখন আমাদের এখানে রাত হয়ে যাচ্ছে, অন্ধকার, কিন্তু তখনও ও কিন্তু সূর্য ওর কাছে তখনও দিন। তাহলে 24 ঘন্টায় দিন হচ্ছে আমাদের আদিত্য L1-এর কাছে। আর আদিত্য L1 পয়েন্টে পৌঁছে যাচ্ছে 1.5 মিলিয়ন কিলোমিটার ডিস্টেন্সে, আর সূর্য থেকে পৃথিবীর টোটাল ডিস্টেন্স যেটা 150 মিলিয়ন কিলোমিটার, তাহলে সূর্য থেকে 148.5 মিলিয়ন কিলোমিটার দূরে এ রয়েছে। ঠিক আছে, এই যে ঘুরপাক খাচ্ছে L1 পয়েন্টে, এটাকে বলা হয় কারণ যে ডেটাটা সে সূর্য থেকে নিচ্ছে, সূর্যের ছবি নিচ্ছে, ওখানকার ম্যাগনেটিক ফিল্ড মেজার করছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু তাকে পাঠাতে হবে পৃথিবীর কাছে। তারপর যে ইসরো গ্রাউন্ড স্টেশন রয়েছে সেখানে স্টেশনে ইসরো সেই ডেটাটা রিসিভ করবে, তারপর সায়েন্টিস্টরা সেটাকে অ্যানালিসিস করবে। এবং এর কাজ বুঝতেই পারছো, এর আগে অ্যাস্ট্রোস্যাট বলে একটা বিষয় ছিল, হিলিয়াম তৈরি হচ্ছে এবং এই পদ্ধতিতে যদি হিলিয়ামের মাস দেখো সেটা দুটো হাইড্রোজেনের চেয়ে কম। এই যে মাসটা কম, সে মাসটা করার কাজ কি? সোলার প্যানেল বোঝা হয়ে গেছে, কটা পেলোড আছে, তার মধ্যে 7টার নাম বলা, যে কোনো একটা নাম বলা রেখে দাও, তাহলে ধাক্কা খাওয়ার কোনো প্রশ্ন হবে না। যদি একটা পয়েন্ট হতো তাহলে কিন্তু সমস্যা ছিল, ওখানে গিয়ে আরেকটা ধাক্কা খাওয়ার চান্স আছে। এখানে আরেকটু বলে রাখি, স্পেস জাং সেটাও একটু কনসার্ন, আমাদের প্রচুর স্যাটেলাইট পাঠাচ্ছি কিন্তু সেগুলো আমরা ফিরিয়ে আনছি না। সুতরাং স্পেসে একটা জাং তৈরি হচ্ছে, যেরকম আশেপাশের ময়লা আবর্জনা তৈরি হয়, স্পেসেও একটা জাং তৈরি হচ্ছে। এগুলোকে স্পেস জাং বা স্পেস ডেব্রিস বলা হয়। সেগুলো ডিটেক্ট করা হচ্ছে এবং কিভাবে সেগুলো পরবর্তীকালে ফিরিয়ে আনা যায় বা সেগুলোকে স্পেসে ধ্বংস করা দেওয়া যায় সেটা দেখা হচ্ছে পরবর্তী। এবং আদিত্য L1-এর দেখো ইসরো কিন্তু GSLV দিয়ে লঞ্চ করেছিল, যেটা কিনা ছিল চন্দ্রযান-3, কিন্তু এক্ষেত্রে GSLV দরকার হয়নি, এটা PSLV দিয়ে কিন্তু এর যে মাস সেটা, কারণ প্রথমে একটা লোয়ার অরবিটে দেওয়া হয়েছিল, তারপর ধীরে ধীরে অরবিট বাড়িয়ে একে কিন্তু একটা এসকেপ ভেলোসিটি দেখে 4-5 বার অরবিটের পরে তারপর ছেড়ে দেওয়া হয়েছিল, যেটা লোয়ার অরবিটে সেটা বললাম। আর এখানে কিন্তু 7টা পেলোড থাকবে। আর এইটা তোমার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স, প্রথমে আর্থের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকবে, তারপর আস্তে আস্তে সানের আর্থ অফ ইনফ্লুয়েন্সেও যাবে, কিন্তু মিডিল পয়েন্টে গিয়ে থেমে যাবে। তো তারপর আর্থের পরে একটা ক্রুজ ফেজে যাবে এবং তারপরে সেটা পৌঁছাবে। আর 4 মাসের বেশি, যেটা বললাম সেপ্টেম্বর 2 থেকে সেপ্টেম্বর তোমার সেপ্টেম্বর 2, 2023 থেকে জানুয়ারি 6, 2024। নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে তোমাদের একটা দেখো 1, 2, 3, 4 চারটে ফুল অরবিট, এলিপ্টিক্যাল অরবিট। প্রথম হচ্ছে এইটা সবুজটা, তারপর এটা শুধু জাস্ট কালার দেওয়া আছে, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে এবং তারপর দেখো এ চলে যাচ্ছে L1 অরবিটে। এটা হচ্ছে আদিত্য L1 স্যাটেলাইট এবং সে পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে, সূর্যের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবে। নেক্সট স্লাইড।
সো যেটা বলছিলাম, এখানে দু ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে, একটাকে বলে রিমোট সেন্সিং আর একটাকে বলে ইনসিটু। রিমোট সেন্সিং মানে তোমরা ক্যামেরা দিয়ে ফটো তুলছো, সেটাও রিমোট সেন্সিং, তোমরা দূরের ফটো তুলে নিচ্ছ, সেই জায়গায় যাচ্ছ না। আর ইনসিটু মানে হচ্ছে সেখানে তুমি যখন কোনো থার্মোমিটার দিয়ে একটা জলের টেম্পারেচার দেখছো, সেটা সেখানে বসে সেখানকার টেম্পারেচার দেখছো, এটা হচ্ছে ইনসিটু। তো এতে 7টা পেলোড রয়েছে, যেমন সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ স্যুট, এ কিন্তু দূর থেকে বসে বসে সূর্যের ফটো তুলবে, এটা রিমোট সেন্সিং। আর একটা ম্যাগনেটোমিটার রয়েছে, ম্যাগনেটোমিটারের কাজ হবে ওখানে বসে ওখানকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু সে মেজার করবে, তাহলে সেটা হলো ইনসিটু। এছাড়াও রয়েছে এক্সরে রিমোট সেন্সিং পেলোড, যেটা সফট এক্সরে, হার্ড এক্সরে, এই দুটো, মানে যেটা এক্সরে তো বিভিন্ন এনার্জি হয়, বিভিন্ন ব্যান্ড হয়, তো সেই লোয়ার এনার্জিতে হায়ার এনার্জিতে ফটো তুলবে। সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপও কিন্তু একটা ব্যান্ডে না, বিভিন্ন ফিল্টার রয়েছে, বিভিন্ন এনার্জি রেঞ্জে কম বেশি সে ফটো তুলতে থাকবে। নেক্সট স্লাইড। এবার 7টা ইনস্ট্রুমেন্ট যেটা বলছিলাম, প্রথমে কর্নোগ্রাফ। কর্নোগ্রাফ অলরেডি আমরা একটা এক্সাম্পল দিয়েছি, যে দূরে একটা লাইটের দিকে তুমি তাকিয়ে থাকো, সেটাকে যদি তুমি ব্লক করতে চাও, হাতে এক চোখ বন্ধ করে চোখের কাছে একটা আঙুল নিয়ে আসো, তুমি দেখতে পাবে সেই লাইটটাকে তুমি ব্লক করতে পারছো, তার বাইরে লাইটের কাছের জিনিসগুলোকে আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছ। সেরকম করে সূর্যের ডিস্কটাকে ঢেকে আমরা সূর্যের ডিস্কের যে একটা হিউজ রেডিয়েশন, সেটাকে ব্লক করে আশেপাশের যে একটা ফেইন্ট রেডিয়েশন, সেটাকে আমরা দেখতে পাবো। এইভাবে এই টেকনোলজিতে কর্নোগ্রাফ কিন্তু আদিত্য L1 স্যাটেলাইটের মধ্যে রাখা রয়েছে। এটা প্রথম কর্নোগ্রাফ নয়, এর আগেও কর্নোগ্রাফ আছে। সোহো যেটা বললাম অলরেডি সেখানে রয়েছে, তার মধ্যে লাস্কো 1 আর লাস্কো C1 C2 বলে দুটো কর্নোগ্রাফ রয়েছে। তারা করোনাকে মাপবে, কিন্তু তারা যত দূর পর্যন্ত, তারা বেশি কাছে যেত না সূর্যের ডিস্কের, কারণ স্ক্যাটারিং প্রবলেম। কিন্তু স্ক্যাটারিং প্রবলেম আরো বেটার আমরা এখন হ্যান্ডেল করতে পারি, তাই এই স্পেসক্রাফটে আরো যে করোনার লোয়ার ল্যাবটা, সেটাকে আমরা স্টাডি করতে পারবো। তো এরকম নয় যে আদিত্য L1 পয়েন্টটা পৌঁছে গেল, ইসরোর অ্যাচিভমেন্ট হয়ে গেল, না, আমরা নিউ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছি। সুতরাং সেগুলো কিন্তু এর পরবর্তীকালে শুধু ইন্ডিয়ান সায়েন্স কমিউনিটি নয়, বাইরের সায়েন্স কমিউনিটি সবাই মিলে কিন্তু অনেক নতুন তথ্য সেটাকে দিতে সাহায্য করবে। নেক্সট প্রিভিয়াস প্লিজ। সো এইটা 7টা সোলার VLC কর্নোগ্রাফ যেটা বলছেন স্যুট, যেটা লো এনার্জি এক্সরে বলছিলাম, এটা একটা স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার মানে হচ্ছে আমরা একটা ছবি তুলছি না, বিভিন্ন ওয়েভলেংথে কি এনার্জি সেটাকে আমরা স্টাডি করছি। সেরকম হাই এনার্জি রয়েছে স্পেকট্রোমিটার, আরেকটা রয়েছে সোলার এনার্জিক্যাল পার্টিকেল অ্যান্ড উইন্ড পার্টিকেল অ্যানালাইজার অ্যান্ড হেভি আয়ন্স অ্যাসপেক্টস, সেটা কিন্তু ইনসিটু। সেরকম একইভাবে প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য ইনসিটু। আগের 4টে ছিল তোমার রিমোট সেন্সিং, এই দুটো ইনসিটু, এবং লাস্টেরটা যেটা ম্যাগনেটিক ফিল্ড মাপবে সেটাও কিন্তু ইনসিটু, ওখানে বসে ওখানকার কন্ডিশন মাপবে। নেক্সট, এখানে দেখছো সায়েন্টিফিক অবজেক্ট তোমাদের মধ্যে থেকে প্রশ্ন করছিল, তাহলে সোলার আপার অ্যাটমসফিয়ার যেটা ক্রোমোস্ফিয়ার আর করোনা, এই দুটো হচ্ছে সোলারের, আমাদের যেরকম আর্থের একটা অ্যাটমসফিয়ার রয়েছে, এটা নিউট্রাল পার্টিকেল রয়েছে, কিন্তু ওখানে প্লাজমা, ওখানে অ্যাটমসফিয়ারের মধ্যেও রয়েছে প্লাজমা। তো দুটো নাম, প্রথমে হচ্ছে ফটোস্ফিয়ার যেটাকে আমরা চোখে দেখি, তার উপরে ক্রোমোস্ফিয়ার, এবং তার উপরে রয়েছে করোনা। আর ক্রোমোস্ফেরিং আর করোনাল হিটিং, যেরকম কোনো একটা সোর্স থেকে আমরা যখন দূরে সরে যাই, তখন কি হয়, আগুনে তোমরা শীতে আগুন থেকে তাপ নিচ্ছ, দূরে সরে গেলে সোর্স থেকে টেম্পারেচার কমে যাবে। সানের সেটা হয়, কোর থেকে বাইরে আসলে কোরে থাকে মিলিয়ন কেলভিন টেম্পারেচার, তারপর যখন তোমরা ফটোস্ফিয়ার সারফেসে চলে আসো, মিলিয়ন থেকে মাত্র 5500 অ্যারাউন্ড বা 6000 কেলভিনের মতো টেম্পারেচার এত কমে যায়। কিন্তু তারপর যখন ক্রোমোস্ফিয়ারে যায়, আবার টেম্পারেচার বাড়তে থাকে, 30,000 অ্যারাউন্ড কেলভিনে পৌঁছে যায়। এবং করোনায় চলে গেলে ট্রানজিশন জোন, যেটা ক্রোমোস্ফিয়ার আর করোনার মাঝখানে লেয়ার, সেখান থেকে ট্রানজিশন জোনে ইনক্রিজ হয়ে এটা মিলিয়ন কিলোমিটার টেম্পারেচারে চলে যায় আবার। আর তার সঙ্গে রয়েছে করোনাল হিটিং প্রবলেমের সঙ্গে আরও বিভিন্ন ইনসিটু পার্টিকেল এবং করোনাল হিটিং মেকানিজম, এগুলোর উপর আলোকপাত করবে। নেক্সট, আরও কিছু সায়েন্স অবজেক্টিভ রয়েছে, যেমন করোনাল লুপ প্লাজমা। আমরা আমাদের সূর্যকে যত ভালোভাবে বুঝতে পারবো, তত আমরা
কিন্তু দূরের তারাগুলোকে ভালো বুঝতে পারবো, কারণ এত ভালো করে এত হাই রেজলিউশনে অন্য তারাকে দেখা যায় না, সেগুলোকে একটা পয়েন্ট বা বলো যে আরেকটু রেজলিউশন ভালো করে দেখা যায়। সূর্যের যত আমরা স্টাডিটা বেটার করব, অন্যান্য স্টারের স্টাডিটা কিন্তু আরো ভালোভাবে তাদেরকে স্টাডি করতে পারবো সূর্যের সঙ্গে কম্পেয়ার করে। কারণ এই ধরনের সানে বা অন্যান্য তারায় যে ধরনের কন্ডিশন সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের ল্যাবে ক্রিয়েট করা সম্ভব হয় না। প্লাজমা টোকামাক ল্যাবে আছে, কিন্তু এই ধরনের লেন্স স্কেলার, এই ধরনের এনার্জি যেটা বললাম সোলার ফ্লেয়ার, সেখানে তোমার 1000 অফ টনস অফ তোমার অ্যাটম বোম একসঙ্গে করলে যা হয় সেই ধরনের এনার্জি তৈরি হয়। নেক্সট, এটা হচ্ছে তোমার আমাদের আদিত্য L1-এর একটা ছবি উইথ সোলার প্যানেল। নেক্সট, এবং বিভিন্ন স্যাটেলাইট তুমি দেখতে পাচ্ছ, এগুলো আমি যেগুলো বলছিলাম ডিস্টেন্স L1 পয়েন্ট। নেক্সট, ওয়াই স্টাডি সান, তো এগুলো আমি একটু স্কিপ করবো। নেক্সট, দ্য সেভারাল রিজন, এটা হচ্ছে এসডিওর একটা আগে তোলা ছবি, সেটাই দেখাচ্ছি যে কিভাবে বিভিন্ন ওয়েভলেংথে বিভিন্ন ইমেজ আছে। সোলার ডাইনামিক্স ইত্যাদি, এটা একটা পোলার অরবিটে অরবিট করছে এবং এর কিন্তু এক্লিপস ঘটে, যেটা বললাম পৃথিবীর পেছনে চলে আসে, সুতরাং তখন কিন্তু দেখতে পায় না, কিন্তু বাকি সময় দেয়। নেক্সট, এবার হচ্ছে আমাদের যে আদিত্য L1 অন দা ওয়ে যে ছবিগুলো পাঠিয়েছে, এটা ক্রোমোস্ফিয়ারের একটা ছবি, এগুলো দেখতে পাচ্ছ সানস্পট, হ্যাঁ, আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোলার নেটওয়ার্ক রিজিয়ন অফ ক্রোমোস্ফিয়ার বলে। নেক্সট, এবার আমরা পরপর নেক্সট করে একটু দেখে নিতে থাকবো ছবিগুলো পরপর। এটাও একটা ওয়েভলেংথ, এটা একটা ওয়েভলেংথ, সমস্ত ইউভি ওয়েভলেংথ কিন্তু বিভিন্ন এনার্জি রেঞ্জে। এটা একটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট যুক্ত, তার সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, আইইউকাস, এসি, আইজার কলকাতা সব এর সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট, হ্যাঁ, এটা একটা। নেক্সট, এটা হচ্ছে একটা অপটিক্যালি দেখানো হয়েছে যে টেলিস্কোপের ভেতরে কিভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে এবং বিভিন্ন ফিল্টার, এইটা ঘুরিয়ে চলে আসলে আরেকটা ফিল্টার চলে আসলে সেই একই সিসিটিতে অন্য ফিল্টার দিলে সেই সূর্যরশ্মিটাকে নিয়ে বিভিন্ন ফিল্টার মধ্যে দিয়ে তুমি সিসিটির গায়ে ফেলছো, যেরকম আমাদের ফোনের ক্যামেরা আলো ঢুকছে সেরকম ইউভি রে ঢুকে বিভিন্ন ফিল্টার দিয়ে ফিল্টার করে সেটাতে ফেলছো। নেক্সট, এটা হচ্ছে একটা দেখানো হয়েছে অপটিক্যাল লাইন, তো ভিএলসি কিভাবে দেখো বিভিন্ন মিরর দিয়ে, প্রাইমারি মিরর, সেকেন্ডারি মিরর দিয়ে ফাইনালি কিন্তু বিভিন্ন একটা রেই কিন্তু ডিভাইড হয়ে বিভিন্ন ডিটেক্টরে ডিটেক্ট হতে পারে এবং বিভিন্ন অ্যানালিসিস করা যেতে পারে। নেক্সট, এটা হচ্ছে সোলেক্সের একটা যে সায়েন্স পেলোড তার ছবি। নেক্সট, এটা তোমাদের পাপা পেলোড যেটা রয়েছে সেটা একটা ছবি। এটা তোমার হিনোডা মিশন একটা মিশন যেটার ছবি দেওয়া হয়েছে, এটা জাপানিজ জাক্সা এজেন্সির একটা ছবি। নেক্সট, হিনোডেটা একটা সানসিনক্রোনাস অরবিটে আছে। নেক্সট, এটা হচ্ছে সোহো যেটা বলছিলাম তার একটা আর্টিস্টিক ছবি, যেটা সোহোর এখন একটা ছবি দেখাইনি। এবার আমি একটা ভিডিও দেখিয়ে তোমাদের শেষ করব যে আমি যেটা স্টাডি অফ দ্য সান কেন ইম্পর্টেন্ট সেটা আমি টেক্সটে না দেখিয়ে একটা ভিডিও চালু করে তোমাদেরকে দেখাবো। সূর্যের নর্থ পোল আর সাউথ পোল যে ম্যাগনেটিক আছে সেটা চেঞ্জ হয়ে যায় প্রত্যেক একটা 11 ইয়ার সানস্পট সাইকেল। তুমি যে সূর্যের সানস্পট দেখাতে থাকবো, মিস্টার বালা প্লিজ প্লে দিস ভিডিও। সো যেটা হয়, তুমি যদি গুনতে থাকো রোজ কটা সানস্পট ছিল, গ্যালিলিও তখন গুনেছিল, তো তাহলে দেখবে সানস্পটের নাম্বার বাড়তে থাকে এবং সানস্পটের নাম্বার কমতেও থাকে। ঠিক আছে, এটা একটা 11 ইয়ার সাইকেল হয়, বাড়ে, একটা পিক হয়, আবার নেমে যায়, কম হয়। যখন পিক হয় তখন সানস্পটের নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ফ্লেয়ার, সোলার ফ্লেয়ার যে সোলার বাস্ট আর কি ওখানে হচ্ছে, সেগুলো করোনাল মাস ইজেকশন যে মাসটা সান থেকে বেরিয়ে আসছে তার রেট অনেক বেড়ে যায়। ওকে, আর তার সঙ্গে সঙ্গে সানের নর্থ পোল আর সাউথ পোল যেটা আছে ম্যাগনেটিক পোল, সেটা প্রত্যেক 11 বছর উইথ পিরিয়ডিসিটি অফ 22 ইয়ার্স সেটা রিভার্স হয়ে যায়, নর্থটা হয়ে যায় সাউথ, সাউথটা হয়ে যায় নর্থ। আর্থের আমরা জানি নর্থটা নর্থই, সাউথই সাউথ, যদিও বলা হয় একটা 30,000 years of that scale it may change or those things, but sun only in 11 years is getting changed. So this is the video. এটা দেখানো হচ্ছে সানের বিভিন্ন, এটা দেখো ফ্লেয়ার,
এটা একটা করোনাল মাস ইজেকশন, এটা একটা সানস্পট, এটা একটা করোনাল মাস ইজেকশন, কিছু মাস পড়লো, এগুলো এসডিও থেকে নেওয়া হয়েছে ইমেজগুলো। সিমিলার ইমেজ আমরা পাবো আদিত্য এল ওয়ান থেকে, এটা কর্নোগ্রাফ দেখানো হয়েছে। আর যে 11 ইয়ার সাইকেলের কথা বলছিলাম, একটা সময় অ্যাক্টিভ থাকে তারপর কমে যায়, তারপর এই টোটাল ডিস্টেন্সটা যদি দেখো টাইম ডিস্টেন্স, এটা অলমোস্ট অ্যারাউন্ড 11 ইয়ার্স, ওই এই ডিস্টেন্সটাকে যদি দেখো। তো এরকম একটা সাইকেল চলতে থাকে, তার হায়েস্ট পিক কিন্তু ডিফার করে। আর যেটা আমি বলছিলাম যে নর্থ আর সাউথ পোল চেঞ্জ হয়ে যায়, আর সানস্পট দেখো ইনক্রিজ করছে আবার ডিক্রিজ করছে, যদি একটা সিমুলেশন চালানো হয় সেটা দেখতে পারবে। আর যখন সেটা লোয়ার নাম্বার অফ সানস্পট থাকে, লোয়ার অ্যাক্টিভিটি, সেটাকে বলি মিনিমাম ফেজ, আর যখন অ্যাক্টিভিটি বেশি সেটাকে বলি ম্যাক্সিমাম ফেজ। এবার দেখো সানস্পট বেশি অ্যাপেয়ার করছে, ম্যাক্সিমামতে যাচ্ছে, আবার সাউথে আছে। আর এই একটা দেখো মাইগ্রেশন রয়েছে, এই সানস্পটগুলো আস্তে আস্তে ইকুয়েটারের কাছে আসছে, রাইট? তো এর সঙ্গে সঙ্গে এই যে একটা বাড়ছে, আবার তারপর আস্তে আস্তে কমে যাবে, এটা 11 ইয়ার সাইকেল। এটা একটা আর্টিস্টিক ভিউ কিভাবে করোনাল লুপ সানস্পটের মধ্যে দেখে, এবং তারা রিকানেকশন বলে একটা পদ্ধতি ম্যাগনেটিক ফিল্ডের আছে, সেই রিকানেকশন করে তারা প্লাজমা নিয়ে বাইরে বেরিয়ে যায়, সেটাকেই করোনাল মাস ইজেকশন বলে। সেটা আর্থের দিকেও আসতে পারে বা ইন্টারপ্ল্যানেটারি মিডিয়ামে স্যাটার্ন, জুপিটার, অন্যান্য প্ল্যানেটও আসতে পারে। আর এইটাই পিরিয়ডিসিটির কথা বলছিলাম, 11 ইয়ার পিরিয়ডিসিটি ইন সানস্পট আর ম্যাগনেটিক ফিল্ড ইন 22 ইয়ার্স। ওকে, আর এর ফলে যেটা বলছিলাম নর্থ আর সাউথ ফ্লিপ হতে থাকে এই ইয়েটা, ঠিক আছে? তো সেটা রয়েছে। আর এটা কেন হয় সেটা জানতে গেলে ইনসাইড দ্য সান আমাদের দেখতে হবে। একটা ম্যাগনেটিক ফিল্ড, সিড ম্যাগনেটিক ফিল্ড থাকে, তারপর এই যে কনভেকশনের কথা বলছিলাম, কনভেকটিভ ফ্লো, এই ফ্লোগুলো কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডগুলোকে অ্যাম্প্লিফাই করে, সেটাই এই ম্যাগনেটিক এনার্জিতে অ্যাম্প্লিফাই হয়। তারপর সেই এনার্জি, ম্যাগনেটিক ফিল্ড এনার্জি আবার এই ফ্লেয়ার এনার্জিতে বা ইত্যাদি এনার্জিতে কিন্তু কনভার্ট হয়। সোর্স অফ এনার্জি কিন্তু সেই আসছে আমাদের কোর থেকে, সেটাই বিভিন্ন ফর্মে। একসময় ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই ম্যাগনেটিক এনার্জিটা আবার ফ্লেয়ার মানে সেই বোম, একটা বাস্টের এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে। তো আমরা এখন 2020 এবার লেটেস্ট ডেটা এটা ছিল, তারপর আরো আপডেট হয়ে যাচ্ছে। আমরা একটা এক্সপেক্ট করেছিলাম, একটা আইস এজ কথা বলা হচ্ছিল যে খুব ছোট ম্যাক্সিমা হবে, কিন্তু সেটা হয়নি। মোটামুটি একটা রাফলি ম্যাক্সিমা এটা সিমুলেট করে দেখানো হয়েছে, এখনো আমরা পৌঁছাইনি 2030-তে। সো দ্যাট ওয়াজ অল, অ্যান্ড ইফ এনি কোশ্চেন ফ্রম ইউ। কোনো কোশ্চেন? হ্যাঁ, বল। স্যার আমরা যখন সানে যখন যেতে পারছি না, তখন সানের টেম্পারেচার মেজার করে করছি, সানের উপর ওই পার্টিকুলার পয়েন্টের টেম্পারেচার। হ্যাঁ, এটা স্পেকট্রাল যে স্পেকট্রোমিটারের কথা বললাম, স্পেকট্রোমিটার দিয়ে এলিমেন্ট দেখে তুমি টেম্পারেচারটা মেজার করছো। যে আয়োনাইজ হতে গেলে একটা তো টেম্পারেচার লাগে, ওই টেম্পারেচারে গেলে তবে ওই পরমাণুটা অতগুলো ইলেকট্রন বাইরে বেরিয়ে আসতে পারে। তো সেগুলো যখন সারফেসে আছে, কম আয়োনাইজড আছে, ওটা যখন আস্তে আস্তে তোমার ওই একই এলিমেন্ট তুমি যখন কোরে পাবে, কোরে টেম্পারেচার যেহেতু বেশি, পুরোপুরি অবশ্য কোর মানে সারফেসের ভেতরের টেম্পারেচারগুলো ডিরেক্ট অবজারভেশন কিছু নেই। ক্রোমোস্ফিয়ার, করোনা, ফটোস্ফিয়ার, এদের টেম্পারেচার ডিরেক্ট অবজারভেশন আছে তোমার বিভিন্ন স্পেকট্রাল মেজারমেন্ট থেকে। কিন্তু তোমার যদি বলো যে কি করে তুমি ফটোস্ফিয়ারের নিচে আমি কনভেকশন জোন, রেডিয়েটিভ জোন, কোরের টেম্পারেচার বলছি, সেগুলো একটা সিমুলেশন মডেল বানানো হয়। মডেলে দেখা হয় যে বাইরের টেম্পারেচার এত দেওয়া হলো, ভেতরের মাস ডিস্ট্রিবিউশন এত করা হলো, তাহলে টেম্পারেচার প্রোফাইলটা কেমন পাওয়া যায়। তো সিমুলেশন করে সেটা দেখা হয় যে এই টেম্পারেচার। আর কারোর কোনো প্রশ্ন? Okay, another announcement. It has been successfully done. Though ISRO has not showed us, আমাদের দেখানো হয়নি আগের বার মতো। তো চলো সবাই করতালির মধ্যে দিয়ে এটাকে সেলিব্রেট করে নিই যে ইসরো সাকসেসফুলি, আমি যেটা বলেছিলাম হবে সেটা ইসরো টুইট করে এইমাত্র জানিয়েছে যে সাকসেসফুলি এটা লঞ্চ কিন্তু হয়েছে আমাদের।